দর্শক শুনছিলেন মার্কেটাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টানা বৃষ্টি ও উজানের ঢলে সিলেট সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। এছাড়া তিস্তার পানি বেড়ে প্লাবিত হয়েছে কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট ও নেত্রকোনার নিম্নাঞ্চল। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সকাল থেকে সুরমা নদীর পানি বিপদসীমার 27 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বাসা বাড়ি, রাস্তাঘাট সব ডুবে গেছে। চরম ভোগান্তিতে অন্তত 9 লাখ মানুষ। এদিকে সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, জেলায় 11,707 হেক্টর ফসলি জমি বানের পানিতে ভেসে গেছে। এছাড়া কুড়িগ্রামের কাউনিয়ায় তিস্তার পানি বিপদসীমার 17 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ভয়াবহ বন্যা চোখ রাঙাচ্ছে উত্তরের জনপদেও। অনেক পানি হয়েছে, আডু পানির মতো মাল চাল চকির উপরে রাখিয়া আর বাবিয়ার আর বাড়িতে যাইতেছে। বাড়ি ঘরেও খুব ভয়াবহ অবস্থা। আমরা এক রাইতে বেগর দ্বারা পানি আইয়া আমরা নিরাপত্তা জানি, নিরাপত্তা আমরা স্কুলে আইয়া উঠছি। দর্শক, এ বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জ কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিন্দু তালুকদার ও আব্দুল কুদ্দুস চঞ্চল। শুরুতেই যাব বিন্দু তালুকদারের কাছে। বিন্দু, বন্যায় লাখ লাখ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে আমরা জানি, তো পরিস্থিতি মোকাবেলায় আসলে প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিয়েছে আর আশ্রয় কেন্দ্রগুলোতে আসলে এখন কি ধরনের অবস্থা দেখতে পাচ্ছেন জানাবেন। ধন্যবাদ মাহবুবা। যেমনটা জানতে চেয়েছেন, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আসলে অবনতি হচ্ছে, কোথাও কোথাও পরিবর্তিত রয়েছে। সুরমা নদীর পানি কিছুটা কমলেও বিপদসীমার 27 সেন্টিমিটার আর উপরে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন ব্যবস্থা নিয়েছে। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তিনি যেমনটা জানিয়েছেন যে সুনামগঞ্জের 3টি পৌরসভা ও 75টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। এতে 1000-এর বেশি গ্রাম প্লাবিত হয়েছে। সারা জেলায় 541টি বন্যা আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে এবং এসব আশ্রয়কেন্দ্রে স্থানীয় লোকজন আশ্রয় নিয়েছেন। যারা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন তাদেরকে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, খাদ্য ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধির বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন তাদেরকে ত্রাণ সহায়তা, খাদ্য সহায়তা দিচ্ছে এবং রেড ক্রিসেন্টও বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বিশুদ্ধ পানি সহায়তা দিয়ে যাচ্ছে। আমরা আজকে সকালে কথা বলেছিলাম সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে। তিনি যেমনটা জানিয়েছেন যে সুরমা নদীর পানি কিছুটা কমলেও যদি বৃষ্টিপাত বাড়ি হয় তাহলে আবারও নদীর পানি বাড়তে পারে এবং সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে। তো সুনামগঞ্জের জেলা প্রশাসন যেমনটা জানিয়েছেন আমাদেরকে যে যেখানে এই বন্যা কবলিত লোকজন দুর্ভোগে আছেন, খবর পাচ্ছেন, তাদেরকে উদ্ধার করে বন্যা আশ্রয়কেন্দ্রে নেওয়া হচ্ছে, তাদেরকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে, খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। একই সাথে বন্যা কবলিত লোকজনের জন্য প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন ভিত্তিক মেডিকেল টিম গঠন করা হয়েছে। তবে গতকাল বিকাল থেকে রাত পর্যন্ত বৃষ্টিপাত না হলো, আজকে সকাল থেকে আবার বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে সুনামগঞ্জে বন্যা কবলিত লোকজন আসলে এই বন্যার দুর্ভোগ থেকে সহসায় মুক্তি পাওয়ার কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন না। এই ছিল আসলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ। আমরা এখন চলে যাব কুড়িগ্রামের চঞ্চলের কাছে। চঞ্চল, বিন্দু, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি জানাচ্ছিলেন সুনামগঞ্জের বন্যার খবরাখবর, আসলে কুড়িগ্রামে ওরকম বন্যা পরিস্থিতি এখনো কিন্তু সৃষ্টি হয়নি। তবে বিভিন্ন নদ নদীর পানি বাড়ায় কিন্তু নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে প্লাবিত হয়েছে। এই সমস্ত চরাঞ্চলের মানুষ কিন্তু দুদিন থেকে পানিবন্দী অবস্থায় রয়েছে। বিশেষ করে চরাঞ্চলগুলোতে বাড়ির আশপাশ দিয়ে পানি এসেছে এবং ফলে কিন্তু তাদের যোগাযোগের ব্যবস্থা কিন্তু একটা বিঘ্ন ঘটেছে। তারা কিন্তু ভেলা এবং নৌকা যোগে মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ করছে। এছাড়াও কিন্তু এই সমস্ত এলাকার যে আবাদি জমি ছিল, বিশেষ করে পাট, আউশ ধান, শাকসবজি সহ যে পটল আবাদ রয়েছে, এগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে। ফলে কিন্তু কৃষিতে একটু ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। আপনাকে জানিয়ে রাখছি যে এই কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র এবং দুধকুমার, এগুলো কিন্তু ভারত থেকে নেমে এসেছে এই নদীগুলোতে। ভারতের উজানে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এই অঞ্চলগুলোতে প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকে। আর একটি বিষয় আমি জানিয়ে রাখছি যে ধরলা নদীর পানি সকাল 9টায় কিন্তু বিপদসীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং তিস্তা নদীর পানি কিন্তু বিপদসীমার 16 সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এই দুই নদীর পানি কিন্তু বৃদ্ধি পেলে কিন্তু শুধু কুড়িগ্রাম নয়, রংপুর এবং লালমনিরহাটের কিছু অঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যার সর্বশেষ খবরাখবর। মাহবুবা।
ধন্যবাদ আপনাদের দুজনকে। এদিকে কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৮ জনকে উদ্ধারে এখনও অভিযান চলছে। গতকাল সন্ধ্যায় বজরা ইউনিয়নের ধামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তিস্তা খোয়াপাড়ে এই দুর্ঘটনার পর তিস্তা নদী থেকে জীবিত 18 জন এবং মৃত 1 জনকে উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, বজরা গ্রামের জয়নাল আবেদিনের পরিবারের 26 জন সদস্য ছিল ওই নৌকায়। এদিকে উলিপুর থানার ওসি গোলাম মুর্তজা জানান, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। আর নিখোঁজ 8 জনকে উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এবার অন্যান্য প্রসঙ্গ। ঈদের ছুটি শেষে ঢাকা ফিরছে মানুষ। সকাল থেকে রেল, বাস ও লঞ্চে ফিরছেন মানুষ। ভোগান্তি এড়াতে আগে ভাগেই রাজধানীতে ফেরার প্রতিযোগিতায় নেমেছেন তারা। এবারও যাত্রাপথের মতো ফিরতি পথেও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে বিভিন্ন পরিবহনের বিরুদ্ধে। বিষয়টি অস্বীকার করে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঢাকামুখী স্রোত এখনও পুরোপুরি শুরু হয়নি। কাল থেকে এই ভিড় আরও বাড়বে বলে জানান তারা। অন্যদিকে লঞ্চ যাত্রীরা জানান, কোনো প্রকার ভোগান্তি ছাড়াই নিরাপদে ঢাকায় পৌঁছেছেন তারা। খুব আরামে আসছি, আপনার যাত্রীও কম ছিল এবং ওয়েদারও ভালো ছিল এবং ঈদে বাড়িতে খুব আনন্দ করে আসছি। তবে লঞ্চে একটু সময় বেশি লাগছে, নর্মাল টাইমে যে সময় লাগে তার থেকে একটু বেশি সময় লাগছে আর কি। মোটামুটি এটা তো সব সময়ের জন্যই ভালো জার্নি। ওয়েদারের কথা চিন্তা করলে এটা বাদ দিলে বাকি সব কিছুই মানে আলহামদুলিল্লাহ ভালো, কারণ লঞ্চের জার্নিটা আসলে সবার জন্য কাম্য আর কি। ফিলিস্তিনের গাজায় চলমান হামলায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করেছে ইসরায়েল। একই সঙ্গে গত 7 অক্টোবর ইসরায়েলে চালানো হামলায় যুদ্ধাপরাধ করেছে হামাস সহ ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলো। বুধবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের এক তদন্ত প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। এদিকে গাজায় আবারও ত্রাণ প্রত্যাশীদের উপর হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় অন্তত 9 জন নিহত হয়, আহত হয় কমপক্ষে আরও 30 জন। এছাড়া লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত বলে জানায় ইসরায়েল। এ সংক্রান্ত পরিকল্পনা অনুমোদন করেছে দেশটির সামরিক বাহিনী। এর প্রতিক্রিয়ায় সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইসরায়েলের কোনো অংশ নিরাপদ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহর নেতা হাসান নসরুল্লাহ। সকালে সংবাদ এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নে সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।